আপনাদের সকলকে স্বাগত আমাদের দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বে। আমাদের দার্জিলিং সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার সমস্ত খুঁটিনাটি, যার মধ্যে ছিল আমাদের শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার ট্রেন যাত্রা এবং তারপর বাই রোড হয়ে আমরা কিভাবে মিরিক রুট ধরে পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ে আমাদের হোটেলে। আগের পর্বেই আপনাদেরকে দেখিয়েছিলাম মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, পশুপতি ফাটক, সীমানা ভিউ পয়েন্ট এবং লেপচা জগৎ। যারা এখনো সেই ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে আমার প্রথম পর্বের ভিডিওটির লিংক শেয়ার করে দিচ্ছি। তবে আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা কিভাবে আমাদের দার্জিলিংয়ে দ্বিতীয় দিনটি উপভোগ করেছিলাম। আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। Hello everyone, welcome to another episode of our channel, welcome in vlog। তো আজকে ডে 2 আমাদের দার্জিলিং এ। তো আজকে এখন বাজে ভোর 4টা, আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো আমাদের টাইগার হিলের জন্য। প্রচন্ড ঠান্ডা, এখানে হিটার চালিয়েছি, ভেতরে অনেক স্তর জামা কাপড়ের। তো সবকিছু পরে নিয়েছি, এখন জাস্ট কুইকলি নিচে যাবো। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি করে এখন টাইগার হিল যাব। দেখি কিছু দেখতে পাই কিনা কালকে, কারণ মেঘ হয়েছিল। হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। তো আমরা পৌঁছে গেছি টাইগার হিল ভিউ পয়েন্টে। এই দেখছেন লেখা আছে টাইগার হিল সানরাইজ অবজারভেটরি। তো পার্কিং নিচে ছিল, শর্টকাট আমাদেরকে দেখালো, এতটা স্টিফ, শ্বাস ফুলছে আমাদের এখন। ঠিক আছে, পৌঁছে গেছি আমরা, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এখানে চা, কফি, ম্যাগি, শীতের উলেন জিনিস সবকিছুই পাওয়া যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা এখানে। আমরা চলে এসেছি, এখনো অন্ধকার, 6টা 6 দেখাচ্ছে সানরাইজ টাইমিং। এখন বাজে হচ্ছে 5টা 10, এখনো অলমোস্ট 1 ঘন্টা টাইম আমাদের কাছে আছে। আমরা দেখি কফি টফি কিছু খাই, সানরাইজ যখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ভোর রাতে টাইগার হিল ভিউ পয়েন্টের কিছু দোকানপাটের দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম, যেখানে ছিল চা, কফি, ব্রেকফাস্টের দোকান ছাড়াও বহু গোলেন জামা কাপড়ের দোকান। এইটা দিয়ে লং কাট, ঘুরে ঘুরে আসতে পারে। এটা খাড়াই বেশি না, বাট আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এটা হচ্ছে শর্টকাট। প্রচুর স্টিফ। এখানে দেখতেই পাচ্ছেন চা কফি সব দোকানপত্র, বলে জিনিসের দোকানপত্র। আকাশে তারা তো সব ঝলমল করছে, তার মানে আকাশ পরিষ্কার আছে। হোপসো আমরা দেখতে পাই আজকের সানরাইজ। দেখতেই পাচ্ছেন টাইগার হিলে এখন কিরকম ভিড় হয়ে গেছে। আমরা উপরে যে একটা র্যাম্পের মতো করা আছে, উপরে উঠে দাঁড়িয়ে আছি। নিচে এরকম লোক, এ পাশটা বুঝতে পারছে না, বাট এই পাশে দেখুন সানরাইজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি সবকিছু ক্যাপচার করছি, আপনারা দেখতে থাকবেন। আমি এই সানরাইজের পুরো ব্যাপারটাই টাইম ল্যাপস ভিডিওতে শুট করেছিলাম, আপনাদেরকে তুলে ধরলাম। তবে আসুন আমরা সাক্ষী হই, যেখানে প্রকৃতি তার সেরা রূপে উজ্জ্বল হয়ে ওঠে এই টাইগার হিল ভিউ পয়েন্টে। এখনো প্রপার সানরাইজ হতে আরো 10 থেকে 15 মিনিট বাকি। এই হচ্ছে টাইগার হিল ভিউ পয়েন্টের অবস্থা। কত টুরিস্ট এই ঠান্ডাতে। কাঞ্চনজঙ্ঘা কতটা দেখা যাবে বলতে পারছি না, বিকজ পুরো মেঘে ঢাকা। দেখুন ধীরে ধীরে রাতের অন্ধকার কাটিয়ে সূর্য তার আলো ছড়িয়ে দিতে শুরু করেছে। পাহাড়ের শিখরে প্রথম রশ্মি এসে পড়েছে, আর পরিবেশ একে একে বদলে যাচ্ছে। একদিকে শীতল হাওয়া আর অন্যদিকে সূর্যের সোনালী আভা। এটা যেন এক জাদুকরী মুহূর্ত। যতই সময় চলে যাচ্ছে, পাহাড়ের চূড়ায় সূর্য তার পূর্ণ রূপে আসছে। একে একে পৃথিবী আলোকিত হতে শুরু করেছে।
আর ধীরে ধীরে সারা আকাশ রঙিন আভায় ছড়িয়ে পড়েছে। এই দৃশ্য দেখতে দেখতে মনে হয় প্রকৃতি যেন নিজের সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরেছে। তো দেখালাম আপনাদেরকে টাইগার হিল থেকে সানরাইজ। আশা করি আপনাদের ভালো লাগবে। টাইম ল্যাপসে পুরো ভিডিওটা শুট করেছি। পেছনে দেখতে পাচ্ছেন সানরাইজ হচ্ছে এখনো, বাট কাঞ্চনজঙ্ঘা প্রচন্ড মেঘ। কাঞ্চনজঙ্ঘা আমি জানি না কতটা দেখতে পাবো কি পাবো না। এখন আপনাদেরকে দেখাচ্ছি আফটার সানরাইজ সামনের কি দৃশ্য। মেঘে পুরো কাঞ্চনজঙ্ঘা ঢেকে আছে, তো দেখতে থাকুন। সূর্য এখন পুরোপুরি উদয় হয়ে গেছে এবং চারিপাশ আলোকিত হয়ে গেছে, এবং এই সময় টাইগার হিল ভিউ পয়েন্ট থেকে আপনারা সামনে যা দেখবেন তা পুরোপুরি আপনাদের মনকে মুগ্ধ করে তুলবে। এই ভিউ পয়েন্ট থেকে একপাশে আপনারা দেখতে পাবেন পাহাড়ের ওপরই কিভাবে মেঘ এবং সূর্য খেলা করছে, এবং অন্য পাশে দেখতে পাবেন বিস্তীর্ণ সবুজ পাহাড়ের ওপর বনাঞ্চল এবং মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তা। সত্যি এ এক অপূর্ব দৃশ্য। তো ফাইনালি হয়ে গেল আমাদের টাইগার হিল এর সবকিছু দেখা। কাঞ্চনজঙ্ঘার কোনো নাম নিশান আমরা পাইনি, একটু হতাশ, বাট কিছু করার নেই। নেচার কখন তার ইচ্ছে হবে তখনই সে দেখা দেবে। বাট সানরাইজটা খুব সুন্দর দেখেছি। আশেপাশের মাউন্টেন্সের ওপরে মেঘ ভাসছে, সেটাও খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। তো আজকে সারাদিন কি করছি আপনারা সেটা দেখতে থাকুন। টাইগার হিল ভিউ পয়েন্ট দেখার পরে আমরা সেই পাহাড়িয়া বনাঞ্চলের রাস্তা দিয়ে রওনা দিয়েছিলাম ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। সো ফাইনালি টাইগার হিল দেখে আমরা এখন ঘুম মনেস্ট্রিতে এসেছি। টাইগার হিল থেকে ঘুম মনেস্ট্রি আসতে অলমোস্ট 45 মিনিটস মতো লাগলো। রাস্তাঘাটেও গাড়ির প্রচুর রাশ ছিল। এই হচ্ছে ঘুম মনেস্ট্রির গেট। আমরা এখন পেছন দিকে নিচে যাব, কি আপনাদেরকে দেখাচ্ছি। ঘুম মনাস্ট্রি, যা দার্জিলিং এর এক অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মোনাস্ট্রিটি শুধু তার আধ্যাত্মিক গুরুত্বের জন্য নয়, তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ঘুম মোনাস্ট্রির চত্বরে প্রবেশ করলেই এক অদ্ভুত শান্তির অনুভব পাওয়া যায়। এই মোনাস্ট্রিটি দার্জিলিং এর সবচেয়ে পুরনো এবং বড় বৌদ্ধ মঠগুলোর মধ্যে একটি। এখানকার আর্কিটেকচার এবং পরিবেশ আপনাকে মুগ্ধ করে রাখবে। এই ঘুম মোনাস্ট্রির আধ্যাত্মিক বৈশিষ্ট্য ছাড়াও এখান থেকে আপনি দার্জিলিং এর চমৎকার পাহাড়ি দৃশ্য দেখতে পাবেন, যা প্রকৃতির প্রেমীদের জন্য এক অপরূপ অভিজ্ঞতা। হিমালয়ের উঁচু চূড়াগুলি এবং সাদা মেঘের আড়ালে সূর্যোদয় দেখলে মন যেন প্রশান্তি পায়। তেমনি মোনাস্ট্রির ঐতিহ্য আপনাকে আরো বেশি মুগ্ধ করবে। তো ঘুম মনেস্ট্রি দেখে আমরা চলে এসেছি এখন বাতাসিয়া লুপে। প্রচন্ড ঠান্ডা এখানে, তাও বাতাসিয়া লুপে একটু রোদ আছে, তাই একটু রিলিফ এখানে। তো পেছনে দেখতে পাচ্ছেন বাতাসিয়া লুপের মনুমেন্ট। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়েও এখানকার ভিউ সবকিছুই দেখাচ্ছি, দেখতে থাকুন। বাতাসিয়া লুপ এটি একটি বিশেষ রেলওয়ে রুট, যেখানে হিমালয়ের দৃশ্য এবং প্রকৃতির সঙ্গে মিশে আছে দার্জিলিং এর ঐতিহাসিক টয় ট্রেনের জার্নি। হ্যাঁ, আমরাও করেছিলাম এই টয় ট্রেন জার্নি, কিন্তু আমরা বিকেল বেলা করেছিলাম। তার অভিজ্ঞতা আপনারা এই ভিডিওতে আগের দিকে দেখতে পাবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো বাতাসিয়া লুপের যুদ্ধ স্মৃতিস্তম্ভ। এটি ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে, যারা হিমালয় অঞ্চলে দেশের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। বাতাসিয়া লুপ দেখে ফেললাম। এখান থেকে দার্জিলিং সিটির ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। পেছন দেখছেন এই যে টয় ট্রেনের লাইন,
বিকেলবেলা এখান দিয়ে জয় রাইড আমরা করব। তো এই টয় ট্রেনের লাইন বাতাসিয়া লুপ হয়ে ঘুমে যাচ্ছে দার্জিলিং থেকে। খুব সুন্দর লাগলো এখানে। এখানে রোদটাও আছে, তাই জন্য বেশি সময় কাটাতে আপনাদের ভালো লাগবে। এখানকার নেপালি ড্রেসেসও দিচ্ছে, মানে পরে আপনি ফটো তুলতে পারেন। বাট ফটো এখানে নেপালি ড্রেস পরার থেকে আমার মনে হয় কোনো টি গার্ডেনে যদি এই ফ্যাসিলিটিটা থাকে, দ্যাট উড বি গুড। আর আরেকটা কথা বলে দিই, বাতাসিয়া লুপের জন্য এন্ট্রি টিকিট হচ্ছে 50 রুপিস পার হেড। 5 বছরের ওপরে বয়স হলেই আপনার 50 রুপিস লাগবে। তো আপনারা এসে এনজয় করতে পারবেন। কালকে রাতে ঢুকেছিলাম বলে আমাদের হোটেলের সামনেটা, হোটেল লোকেশনটা আপনাদেরকে ঠিকমতো দেখানো হয়নি। এই হচ্ছে দার্জিলিংয়ের জিমখানা ক্লাব। আমার এই অপোজিটে এইটা হচ্ছে চার্চ, তার অপোজিটে দেখালাম এটা হচ্ছে জিমখানা ক্লাব, দার্জিলিং জিমখানা ক্লাব। এটা হচ্ছে জিমখানা ক্লাব, আর ওই হচ্ছে আমাদের হোটেল ইয়াশ্রী স্যান্ডলিং। এই আমাদের হোটেলের পাশেই মহাকাল টেম্পলের একটা যাওয়ার রুট আছে, যাওয়ার চেষ্টা করব যদি সময় থাকে। এই দেখতে পাচ্ছেন আমাদের হোটেল ইয়াশ্রী স্যান্ডলিং, আর আমাদের হোটেলের অপোজিটেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। সো লোকেশনটা খুবই প্রাইম আমাদের হোটেলের। ম্যাল রোড জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা জাস্ট বাতাসিয়া লুপ দেখে এখন ফিরে এলাম হোটেলে। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে যাব। দেখা হচ্ছে। কালকে আমাদের রুম থেকে ভিউটা আপনাদের দেখাতে পারিনি, এবার ভিউটা জাস্ট দেখুন, জাস্ট একটা অসম ভিউ। এই হচ্ছে জিমখানা ক্লাবের টেনিস কোর্ট, সবাই টেনিস খেলছে। এই হচ্ছে চার্চ, আর পেছনে দেখুন পাহাড়, চারিদিকে দেখুন পাহাড়। অসাধারণ ভিউ আমাদের হোটেল থেকে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন, ভিডিওটাকে লাইক করতে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের হোটেল ইয়াশ্রী স্যান্ডলিং এর রিসেপশনের এরিয়াটি, লিফট লবি এবং এখানের রেস্টুরেন্টের কিছু দৃশ্য। তো হোটেলে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমি স্নানও করে নিয়েছি, কারণ কালকে স্নান করা হয়নি ঠান্ডার মধ্যে, তো গরম জল ছিল হোটেলে, আমি স্নান করে নিয়েছি। তো এখন চলে এসেছি হিমালয়ান জুলজিক্যাল পার্ক দার্জিলিংয়ে, যেটি হচ্ছে চিড়িয়াখানা। এখানে অনেক এক্সোটিক অ্যানিমেলসও আছে, যেগুলো সচরাচর অন্য চিড়িয়াখানায় পাওয়া যায় না। তো আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যানিমালস গুলো ডাইরেকশন দেওয়া আছে, এই হিমালয়ান জুতে আছে। রাইট সাইডে রেড প্যান্ডা, এপাশে লেফটে স্নো লেপার্ড, এগুলো আর কি এখানেই পাওয়া যাবে। এই হচ্ছে জাস্ট আমরা এন্ট্রি করলাম হিমালয়ান জু এর গেট থেকে। পাহাড়ের মধ্যে খুবই সুন্দর একটি জু, আমরা এবার ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি। হিমালয়ান জু, এই চিড়িয়াখানাটি শুধু তার জীবজন্তুদের জন্যই নয়, বরং তার প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত বিখ্যাত। দার্জিলিং এর হিমালয়ান চিড়িয়াখানা, যা হিমালয়ান ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম নামেও পরিচিত, একটি মনোরম পাহাড়ি এলাকায় অবস্থিত। এই চিড়িয়াখানাটি প্রাকৃতিক সৌন্দর্য তার হিমালয়ের আশেপাশে বিস্তৃত, যা প্রতিটি দর্শনার্থীকে এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি প্রদান করে। এখানে দেখুন এরকম সুন্দর সুন্দর ডিজাইন চেয়ার করা আছে, কোথাও ফুল, এটা যেমনি পাতা। এবারে দেখুন মংলি, বাঘিরা, ভালু সবার স্ট্যাচু করা আছে, আপনি ভেতরে গিয়ে ছবি তুলতে পারেন।
এখানে আপনি দেখতে পাবেন হিমালয় অঞ্চলের বিভিন্ন বিরল এবং আশ্চর্যজনক প্রাণী। এই প্রাণীগুলি প্রাকৃতিকভাবে পাহাড়ের এলাকায় এবং হিমালয়ের উচ্চতায় বাস করে। চিড়িয়াখানার প্রতিটি খাঁচায় প্রাণীরা যেন তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে এসেছে। একদিকে পাহাড়ের সবুজ বনভূমি আর অন্যদিকে এখানে থাকা প্রাণীদের সহজাত আচরণগুলো দেখতে দেখতে মনে হয় আপনি এক সঠিক প্রাকৃতিক পরিবেশে আছেন। এই চিড়িয়াখানা থেকে দার্জিলিং এর অসাধারণ দৃশ্যও দেখা যায়। এই স্থানে এসে আপনি শুধু প্রাণীদেরই নয়, বরং পাহাড়ি পরিবেশ এবং সারা দার্জিলিং এর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামও আছে, তো যাই আমরা ভেতরে, দেখি কি আছে ভেতরে। এই মিউজিয়ামে স্থানীয় উপজাতিদের জীবনযাত্রা, তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির বিভিন্ন দিকও প্রদর্শিত হয়েছে। এই সংগ্রহগুলো আমাদেরকে হিমালয় অঞ্চলের মানুষের সংগ্রাম, সংস্কৃতি এবং তাদের সঙ্গে সম্পর্কিত প্রকৃতির বিশদ পরিচয় দেয়। এই মিউজিয়ামে আপনি হিমালয়ের অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক বৈচিত্র্য এবং ইতিহাসের নানা দিক দেখতে পাবেন। এখানে রয়েছে পাহাড়ি জনজাতির ঐতিহ্যবাহী পোশাক, সজ্জা, সরঞ্জাম এবং বিভিন্ন প্রাকৃতিক জীবের নমুনা। এছাড়াও মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাস বিভাগের মধ্যে রয়েছে হিমালয় অঞ্চলের প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং জৈব বৈচিত্র্যের নানা সংগ্রহ। হিমালয়ান স্নো লেপার্ড এবং অন্যান্য বিরল প্রাণীর সম্পর্কেও বিস্তারিত তথ্য এখানে পাবেন। হিমালয়ান চিড়িয়াখানায় এসে আপনি প্রকৃতি এবং জীবজন্তুর সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক অনুভব করবেন। এটি শুধুমাত্র এক ধরনের শিক্ষা দেয়, বরং প্রকৃতির প্রতি ভালোবাসাও তৈরি করে। হিমালয়ান জু দেখে এখন টি গার্ডেন যে ভিউ পয়েন্ট আছে ওখানে এসছি। এখানে নিচে টি গার্ডেনেও আমরা নামতে পারবো। পেছনে দেখছেন কি অসাধারণ একটি ভিউ, পুরো এখানে রেঞ্জেস যে আছে দার্জিলিং এর সবকিছু দেখা যাচ্ছে। দূরে নাকি ওটা সিকিমের পাহাড়, ওই দূরে যেটা, সবকিছু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো এইখানে টি গার্ডেনে আমরা নামলাম। এখানে হচ্ছে সব ড্রেসেস দিচ্ছে, ড্রেসেস দিয়ে টি গার্ডেনের নিচে নেমে ড্রেস পরে ফটো তুলবো আমরা। এখানে জেন্টস আর লেডি সবারই ড্রেস অ্যাভেলেবেল আছে। 50 রুপিস করে নেয় এরা পার হেড। তারপর নিচে ছবি তুলে দেওয়ার জন্য আরো 50 রুপিস। তো আমরা ড্রেস আপ করি, নিচে ছবি তুলবো, দেখা হচ্ছে আপনার সাথে। এই যে আমরা নেপালি ড্রেস অলরেডি পরে নিয়েছি, এবার ফটো তুলতে যাব। দেখতে পাচ্ছেন সাজিয়ে অলংকার দিয়ে সাজিয়েছে, খুকরি চাবুকেও ড্রেস পুরো পরে দিয়েছে। আমরা কন্ট্রাস্ট কম্বিনেশন করলাম যাতে ছবিটা ভালো লাগে। এবার আমরা ছবি তুলতে যাচ্ছি, দেখতে থাকুন। ফটোশুট করলাম আমরা এই নেপালি ড্রেস পরে। এবার আমরা উপরে যাচ্ছি। এখানে নিজেরা ফটোশুট করা যায়। এখানে বললো একটু টি প্লান্টস টান্টস আছে, আমরা ওখানেও যাই, একটু দেখি নিজেরা কি ফটো তুলতে পারি। এবং কমেন্ট সেকশনসে জানাবেন যে আমাদেরকে এই অ্যাটায়ারে আপনাদের ঠিক কেমন লাগছে। অবশ্যই জানাবেন। হয়ে গেল আমাদের টি গার্ডেনে সব ফটোশুট করা। অসাধারণ জায়গাটি এবং ড্রেস শেষ পরে আমরা প্রচুর ছবি তুললাম, খুব ভালো লাগলো। এবার ড্রেসগুলো জমা দেবো, যে ছবি ক্যামেরাম্যান তুলেছে সেগুলো কালেক্ট করব, তারপর আবার ক্যাবের উদ্দেশ্যে নেক্সট ডেস্টিনেশন। এই দেখুন এই দুটো ছবি ওরা তুলে সঙ্গে সঙ্গে প্রিন্ট বার করে দিল। এছাড়াও আমরা মোবাইলে আরো অনেক ছবি তুলেছি, বাট এই দুটো ওদের কাছ থেকে নিলাম।
ছবি তোলার জন্য নিল পার হেড 50 টাকা করে পার ছবি, আর ড্রেসের জন্য পার হেড 50 টাকা করে, তো টোটাল 200 টাকাতে আমাদের হয়ে গেল। টি গার্ডেন থেকে ঘুরে এসে আমরা এখন এসেছি টেনজিং রকে। এই পেছনে দেখতে পাচ্ছেন এই রকটিকে নাম দিয়েছে এরা টেনজিং রক। পেছনে হচ্ছে দেখুন দারুণ দার্জিলিং এর মাউন্টেন্সের সব ভিউ। আর আমি পেছনে দেখাবো, এখানে হিমালয়ান ইনস্টিটিউট থেকে এরা মাউন্টেন ক্লাইম্বিং ও ট্রেনিং দেয়, শেখায়। ওই রকটা হচ্ছে ঠিক উল্টো দিকে টেনজিং রকের, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এই রকটি যেটি দেখতে পাচ্ছেন, এটি হিমালয়ান ইনস্টিটিউট থেকে রক ক্লাইম্বিং এর ট্রেনিং দেওয়া হয়। তো যারা ইচ্ছুক তারা করতে পারে, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে টেনজিং রক। দেখুন কি অসাধারণ, পাথরটি একদম নিচ অব্দি গেছে। এই টেনজিং রক থেকে ভিউও দার্জিলিং এর পাহাড়ের খুব সুন্দর। টেনজিং রকের এন্ট্রান্সে আপনি যখন ঢুকবেন এরকম অনেক দোকান, চা পাতা, উলের জামা কাপড়, শল, শোপিস, অনেক দোকান দেখতে পাবেন। এই হচ্ছে টেনজিং রক। এই টেনজিং রকে আপনারা চাইলে এটা ছোট্ট একটা এই রক ট্রেকও করতে পারেন। এদের সমস্ত ইকুইপমেন্টস আছে। 100 টাকা পার হেড নেবে। আপনি উপরে যাবেন, আবার উপর থেকে নিচে নেমে আসবেন। আই এম বিট স্কেপটিক্যাল, মোস্ট প্রবলি করবো না, কারণ রিস্ক নেবো না, কারণ আগে কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে এখানে এসে করতে পারেন। তো আমরা এখন এসে পৌঁছেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা, দুটো একই লোকেশনে। এই আমার সামনে হচ্ছে দেখুন, এই যে পেছনে এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওই পেছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পিস প্যাগোডা। তো দুটোতেই যাব, যেখানে ভিডিও করা অ্যালাউ আছে সেই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখতে থাকুন। জাপানি মন্দির বা জাপানিজ টেম্পল দার্জিলিং এ একটি বিশেষ ধর্মীয় স্থল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1900 সালের আশেপাশে, বিশেষত জাপানের জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। এই মন্দিরের স্থাপনাটি মূলত শান্তি, শৃঙ্খলা এবং সমঝোতার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল, যা জাপানি সংস্কৃতির গভীর অনুভূত ও বৌদ্ধ ধর্মের মূল সুরের সঙ্গে সংযুক্ত। এই মন্দিরটির প্রতিষ্ঠার পেছনে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। প্রথমত, এটি গড়ে উঠেছিল জাপানি বিহারের সন্ন্যাসীদের উদ্যোগে, যারা এখানে এসে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এটি শুধুমাত্র জাপানি সম্প্রদায়ের জন্যই নয়, বরং দার্জিলিংয়ের সমস্ত মানুষের জন্য একটি সংহত এবং ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। সো জাপানিজ টেম্পল দেখে বেরোলাম, ভেতরে কিছুই না, জাপানিজদের একটা টেম্পল, যেটা ফুজি গুরুজি জাপানের তৈরি করেছিল। এটা মূলত দেখে যা বোঝা গেল একটা মেডিটেশন করে এখানে যারা এই ধর্ম অনুসরণ করে আছেন। এবার আমরা পিস প্যাগোডার দিকে যাচ্ছি, সেটা আপনাদের হাতে তুলে ধরছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পিস প্যাগোডা, এটা অনেকটা ওই স্তূপের মতো, বুদ্ধিস্ট কোনো স্তূপ। আমরা উপরে যাব, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকুন। পিস প্যাগোডা বা শান্তি স্তূপ দার্জিলিং এ অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর নির্মাণের পেছনে ছিলেন মহাসন্ন্যাসী মহাপাণ্ডিত্যা। তিনি ছিলেন একজন জাপানি বৌদ্ধ ধর্মগুরু, যিনি বৌদ্ধ ধর্মের শান্তির বার্তা প্রচারের জন্য বিভিন্ন দেশে প্যাগোডা প্রতিষ্ঠা করেছিলেন।
এই প্যাগোডাটি বিশেষভাবে নির্মিত হয়েছিল শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। এর মূল উদ্দেশ্য ছিল সকল ধর্মের মানুষের মধ্যে একতা এবং শান্তির অনুভূতি সৃষ্টি করা। পিস প্যাগোডা পৃথিবীর বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত প্যাগোডাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। পিস প্যাগোডার আর্কিটেকচারটি অত্যন্ত বিশেষ, যেখানে প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। এটি একটি সাদা স্তূপের আকারে তৈরি, যা খুবই প্রশান্তিদায়ক এবং আকর্ষণীয়। স্তূপের ভেতরে রয়েছে বুদ্ধের 4টি শোভিত মূর্তি, যা বুদ্ধ ধর্মের শান্তি এবং আধ্যাত্মিক শিক্ষা প্রতিফলিত করে। এই পিস প্যাগোডা শুধুমাত্র দার্জিলিং এর একটি পর্যটন স্থল নয়, বরং এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও কাজ করে, যেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত মানুষ শান্তি এবং একতার প্রেরণা পেতে আসেন। এই প্যাগোডা দর্শনীয় হওয়ার পাশাপাশি এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে, যা দার্জিলিং এর প্রকৃতি এবং শান্ত পরিবেশের সঙ্গে মিলে এক অপূর্ব সান্নিধ্য তৈরি করে। তো হয়ে গেল আমাদের জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখা। তো আজকে আর কোনো ট্যুরিস্ট স্পট নেই, আমাদের খালি জয় রাইড যেটা আছে দার্জিলিং টু দার্জিলিং সেটা বাকি আছে, বাট সেটার টয় ট্রেন টাইমিং হচ্ছে 4:45, তো অনেকটা টাইম আছে, এখন বাজে হচ্ছে 1:50। তো আমরা লাঞ্চটা করে নেব, তারপর টয় ট্রেনে যে স্টেশন আছে ওখানে চলে গিয়ে অপেক্ষা করব। তো আমাদের সঙ্গে থাকুন। আমরা এই হোটেল কৈলাস এন্ড রেস্টুরেন্টে লাঞ্চটা করলাম আজকে, কারণ আমাদের হাতে টাইম ছিল, তারপর আমাদের টয় ট্রেন রাইড আছে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, এখান থেকে আমরা টয় ট্রেনে উঠবো আজকে জয় রাইডের জন্য। পেছনে সুন্দর দার্জিলিং শহরের ভিউ দেখুন। আমরা দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশনে অলরেডি এসে গেছি। ট্রেন আমাদের দেরি আছে, তাও এখানে জিজ্ঞেস করে নিলাম অনলাইন টিকিট কাটা আছে এখানে, আর কোনো ফিজিক্যাল টিকিট নিতে হবে কি না। ওনারা বললেন না। পেছনে আমার চার্টের টাইমিং সব কিছু মেনশন করা আছে, কখন এই জয় রাইডগুলো হয়, তো আপনাদের সাথে আমি ওটা শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের জয় রাইড, মানে যেটাকে আমরা টয় ট্রেন বলি, তার সময়সূচি। সকাল 9:25 প্রথম রাইড স্টার্ট হয়, চলে দুপুর 3:45 লাস্ট রাইড। আর সিজনাল স্পেশাল জয় রাইডও কিছু আছে, সব ফেয়ার এখানে মেনশন করা আছে। যদি কেউ অনলাইনে টিকিট না কেটে আসেন, এখানে ফিজিক্যাল রিজার্ভেশন বুকিং সেন্টারও আছে, আপনারা এখানে এসে ফিজিক্যাল বুকিং করে আসতে পারেন। আমরা আইআরসিটিসি থেকে বুক করে এসেছি, তো সেটার একটা সুবিধা আছে। আমাদের যে ডিজেল পাওয়ার ইঞ্জিনে যে জয় রাইড বুকিং আছে, যেটা দার্জিলিং থেকে ঘুম যাবে বা ঘুম থেকে ব্যাক করবে, সেটা প্ল্যাটফর্ম নম্বর 2-তে অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা এখন বোর্ড করব আমাদের টয় ট্রেন। আশা করি এই জার্নিটা আমাদের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। সো স্টে টিউন। এই হচ্ছে স্টিম ইঞ্জিন টয় ট্রেনের, এটাতে আমরা যাব না, আমাদের ডিজেলে বুক আছে। আপনাদের যাতে যা শেয়ার করে দিচ্ছি, ইঞ্জিনটা আলাদা হয়ে চলে গেল। এই হচ্ছে আমাদের জয় রাইডের টয় ট্রেন এসে গেছে, এটা ডিজেল পাওয়ার ইঞ্জিনের। তো আমরা বোর্ড করব ট্রেনটা। দেখুন ভালোই প্যাসেঞ্জার আছে এই টাইমেও। তো আমাদের একদম সবচেয়ে ফ্রন্ট কোচ দিয়েছে, এই দেখুন ইঞ্জিনের পরের কোচটাই হচ্ছে আমাদের এফসি ফার্স্ট ক্লাস, সিট নাম্বার 17 আর 18। তো আমরা গিয়ে এখন চড়ি। আমরা বসে গেছি আমাদের টয় ট্রেনের সিটে, আমাদের উইন্ডো সিট 17 আর 18। এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হবে। সাইডের সব দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের টয় ট্রেনের বগি, উপরটাও কাঁচ দিয়ে খোলা আছে। ছেড়ে দিল আমাদের টয় ট্রেন দার্জিলিং স্টেশন থেকে।
দার্জিলিং এ টয় ট্রেনের যাত্রা শুরু হলো। ছোট্ট মনোমুগ্ধকর এই ট্রেনটি যেন এক স্নিগ্ধতা আর ইতিহাসের সঙ্গে চলে, তা একমাত্র এখানে আসলে অনুভব করা যায়। ট্রেনের মৃদু শব্দ আর পাহাড়ি পরিবেশ একটি জাদুকরী অনুভূতি তৈরি হয়। যতই ট্রেন এগিয়ে চলেছে, চারপাশের দৃশ্য আরো সুন্দর হতে থাকে। পাহাড়ি সড়ক, সবুজ বনভূমি, মেঘের মধ্যে লুকোনো পাহাড়ের চূড়া, এমন অপরূপ প্রাকৃতিক দৃশ্য যা এক কথায় অপূর্ব। দার্জিলিং এর শহরের রাস্তাগুলো, ক্ষুদ্র বাড়িগুলো, সবকিছু যেন এক ছবির মতো সাজানো। সো আমাদের টয় ট্রেন এখন এসে স্টপেজ দিয়েছে বাতাসিয়া লুপে। যদিও আমরা সকালবেলা এই পয়েন্টটা অলরেডি কভার করে নিয়েছি, বাট স্টিল এখানে 15 মিনিটস টাইম দেয় জয় রাইডে বাতাসিয়া লুপ ঘুরে দেখাবার জন্যে। তো আমি হালকা ফুলকা নামলাম, জাস্ট একটু স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে বাতাসিয়া লুপের যে জয় রাইড টয় ট্রেনের যে স্টেশন আছে, এই পেছনেই হচ্ছে আমার জয় রাইডের যে টয় ট্রেনের স্টেশন বাতাসিয়া লুপের এটাই। আর এই হচ্ছে আমাদের টয় ট্রেন। তাবু সকালে দেখে নিয়েছে বলে ঠান্ডায় আর নামবে না। আমি জাস্ট নামলাম, টুকটাক একটু ভিডিও শুট করি, তারপর বাকিটা আপনাদেরকে শেয়ার করছি। ফার্স্ট টাইম দার্জিলিং এর টয় ট্রেন রাইড, কেমন লাগছে? খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, নতুনত্ব একদম, ভীষণ ভালো লাগছে। একটা নতুন একটা বেশ ভালো লাগছে, অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, কিন্তু বিভৎস ঠান্ডা, যার জন্য মানে আমি আর বাতাসিয়া লুপে আবার নামছি না। বিকজ সকালে অলরেডি একবার এসে এখানে ঘুরে গেছি, তাই জন্য আবার নামছি না। প্রচন্ড ঠান্ডা লাগছে, সব চাপানোর পরও আমি কাঁপছি রীতিমতন। টয় ট্রেন রাইড এনজয় করছো তো? একদম ফুল টু, টোটালি রেকমেন্ডেড ফর আদার্স। একদম রেকমেন্ড। দার্জিলিং আসলে জয় রাইড একবারে মাস্ট, ভেরি মাস্ট। এই হচ্ছে পেছনে আমাদের টয় ট্রেনের ইঞ্জিন, আর এই হচ্ছে সেই বাতাসিয়া লুপ। আর বাতাসিয়া লুপ ডিটেলসে কিছু দেখালাম না, কারণ সকালেই শেয়ার করেছি আপনাদের সাথে। বাকি জার্নিটা শেয়ার করছি আপনাদের সাথে, দেখতে থাকুন। যেমনটি এই ভিডিওর প্রথম ভাগে আপনাদেরকে বলেছিলাম, বাতাসিয়া লুপে কিভাবে এই টয় ট্রেনগুলি একটি লুপের মধ্যে এসে চলে, তারই কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টয় ট্রেনের এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি যেন সময়ের এক সুন্দর যাত্রা। ছোট ছোট স্টেশনগুলোতে থামলে পুরনো সিগন্যাল পোস্ট আর ট্রেনের প্রাচীন মেকানিজমের সঙ্গে পরিচয় হয়, যা আপনাকে মনে করিয়ে দেয় দার্জিলিং এর ঐতিহাসিক অতীতের কথা। তো বাতাসিয়া লুপ ক্রস করে আমরা এখন ঘুম স্টেশনে এসে দাঁড়ালো আমাদের টয় ট্রেন। ঘুম স্টেশনে 20 মিনিটস মতো দাঁড়াবে, কারণ এখানে ইঞ্জিনটা আবার পেছন থেকে এবার সামনের দিকে, আবার ওইদিকে যেহেতু ব্যাক করবো আমরা, তো এটা সামনের দিকে আবার নিয়ে যাবে। তো ঘুম স্টেশনে এখানে প্রোগ্রাম আছে 30 নভেম্বর থেকে 8 ডিসেম্বর। তো এখানে ডান্স প্র্যাকটিসও করছে। ঘুম স্টেশনের যে মিউজিয়ামের যে এরিয়াটা আছে, আপনাদেরকে শেয়ার করছি। আমরা এই ঘুম স্টেশনে আছি, এখন বাজে হচ্ছে বিকেল 4:38। এই হচ্ছে ঘুম স্টেশন, আর এখানে এতটাই ঠান্ডা, দেখুন মেঘ এখানে কিরকম ভাবে নেমেছে। আমরা সকালেও ঘুমে যখন ছিলাম প্রচুর ঠান্ডা ছিল দার্জিলিং এর কম্পারেটিভ, এখনো ঘুমে এসে দেখছি প্রচুর মানে সাংঘাতিক ধরনের ঠান্ডা। ঘুম স্টেশনে আছি এখন, কিছু সময় এখানে এনজয় করি, ডান্স ফান্স দেখি আমরা, তারপর আবার ব্যাক করবো টুয়ার্ডস দার্জিলিং স্টেশন টয় ট্রেনে। এইটা টয় ট্রেন যে জয় রাইডটা আছে, এটা অলমোস্ট 1.5 ঘন্টার মতো একটা রাইড, যেখানে আপনি দার্জিলিং থেকে বাতাসিয়া লুপে একটা হল্ট দেবে। বাতাসিয়া লুপ থেকে আপনি আপনার ঘুমে আসবেন, ঘুম স্টেশনে একটু হল্ট আছে,
তারপর ব্যাক টু দার্জিলিং স্টেশন। আমরা তো এই রাইড খুব এনজয় করছি, আশা করি যারা যারা এই টয় ট্রেন রাইড করেছেন তারাও খুব এনজয় করেছেন। এই দেখুন, এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েজে যখন কিছু জিনিসপত্র মালবহন জিনিস তুলতে হয় তখন এই ছোট ছোট টয় ট্রেনেরই মতোই আমাদের গুডস ট্রেনে যেমনি থাকে ওরকম বগি করা আছে, এতেই জিনিসপত্র তোলা হয়। এগুলো এখন সংরক্ষিত রাখা আছে এখানে এই ঘুমে, বিকজ এটা একটা মিউজিয়াম বলে। বাট দার্জিলিং স্টেশনে ছিল যেটা ওয়ার্ক করতো, যেখানে মালঠাল বইতো এরা। আমরা এখন এলাম ঘুম স্টেশনের ওপরেই যে ঘুম মিউজিয়াম আছে ওখানেই। এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সম্বন্ধে একটা মিউজিয়াম তৈরি করেছে, সমস্ত ফটোজ অ্যান্ড অল ডেসক্রিপশন হিস্ট্রি সবকিছু লেখা আছে। আপনাদেরকে কুইকলি একটু দেখিয়ে দিচ্ছি মিউজিয়ামটার ভেতর কি আছে। এই হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম, যা দার্জিলিং এর হুম স্টেশনে অবস্থিত, মানুষের কাছে হিমালয়ান রেলওয়েজের ইতিহাসের কথা তুলে ধরে। এইসব পুরনো সরঞ্জাম আগে এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজে ইউজ হতো। এখন তো জিনিস অনেক কিছুই আধুনিকতার ছোঁয়া পেয়ে গেছে, যেমনি আগে স্টিম ইঞ্জিন চলতো, এখন খালি স্টিম ইঞ্জিনের সাথে ডিজেল ইঞ্জিনও চলছে। ডিজেল ইঞ্জিনের সংখ্যাটাই এখন বেশি। এই মিউজিয়ামে দেখুন আগে কেমন মানুষ দ্বারা লোকে ট্রাভেল করতো, যারা হাঁটতে সেরকম পারতো না। এটি তার একটি নিদর্শন। অনেকটা আমাদের কলকাতার হাতে টানা রিক্সার মতো মিল পাচ্ছি। দেখুন এখানে মিনিয়েচার টয় ট্রেনও রাখা আছে। পুরোনো জামানার ঘড়ি, ছোট্ট একটি মিউজিয়াম দার্জিলিং হিমালয়ান রেলওয়েজকে রিপ্রেজেন্ট করছে। আশা করি আমাদের এই টয় ট্রেনের জার্নি আপনাদের খুব ভালো লাগলো। আমরা খুবই এনজয় করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়াবেন। এই টয় ট্রেনের যাত্রা এক অসাধারণ অভিজ্ঞতা, যা আমি কখনো ভুলবো না। দার্জিলিং এর অসাধারণ সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং এই ট্রেনের যাত্রা একে অপরকে পুরোপুরি একত্রিত করে একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে। আশা করি আমাদের এই টয় ট্রেনের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দার্জিলিং স্টেশন থেকে রাতের দার্জিলিং শহর কিরকম দেখতে লাগে তারই একটি নিদর্শন এই ভিডিওতে তুলে ধরলাম। আজকের এই দিনটা আমরা শেষ করেছিলাম দার্জিলিং এর ম্যাল রোডে গ্লেনারিজে কন্টিনেন্টাল ডিনারের সাথে। আসুন আপনাদেরকে দেখাই এই গ্লেনারিজের ভেতরটা ঠিক কতটা সুন্দর। খাওয়া দাওয়া তো ছিল খুবই সুস্বাদু, তার সাথে ছিল লাইভ ব্যান্ডের বিভিন্ন ভাষায় গান। তারই কিছু দৃশ্য আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরলাম। তাহলে আমাদের দার্জিলিং এর ডে 2 এর সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।